একটা ওয়ার্কশপ। এই ওয়ার্কশপে লোহা দিয়ে তৈরি হয় বিভিন্ন রকমের জিনিসপত্র। শিকল থেকে শুরু করে লোহার বার, এমনকি পাল্লার বাটন পর্যন্ত বিভিন্ন জিনিস তৈরি হয়। ওই ওয়ার্কশপ থেকে তখন একটা মেশিন বের করা হচ্ছিল। ওই মেশিনটা আজ এই ওয়ার্কশপে শেষ দিন পার করলো। এই মেশিনটাকে এখন ভাঙারিদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। মেশিনটা প্রায় ভালো, কিন্তু এই মেশিনটা আর চালানো যাবে না। আর এই মেশিন অন্য কারো কাছে বিক্রিও করা যাবে না, কারণ এই মেশিন চলে তো মেশিন হিসেবেই, কিন্তু এর খোরাকি রক্ত। এ কোনো না কোনোভাবে রক্ত বের করেই ছাড়ে প্রত্যেক দিন, কোনো না কোনোভাবেই। যখন এই মেশিন প্রথমবার আনা হয় এই ওয়ার্কশপে, তখন এই ওয়ার্কশপের মাত্র নতুন নতুন কর্ম পরিচালনা হচ্ছে। ওই সময় এই ওয়ার্কশপে বিভিন্ন মেশিনের সাথে এই মেশিনটাও কাজ করত। এই মেশিনের যে অপারেটর ছিল, সে প্রত্যেক দিন কমপ্লেন করত যে কোনো না কোনোভাবে তার হাত কাটছে অথবা পা কাটছে, কোনো না কোনোভাবেই এরকম কমপ্লেন ছিল। আর এই মেশিনটা ঠিকঠাকভাবে কাজ করতে 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 হঠাৎ করে বন্ধ হয়ে যেত। যখনই বন্ধ থাকতো, তখনই তার মেরামত করতে গিয়ে কখনো কখনো লোকজন বড় বড় দুর্ঘটনার শিকার হতো। আঙ্গুল থেতলে যাওয়া অথবা হাত পরে হাত থেতলে যাওয়া, বিভিন্ন ঘটনা ঘটতো। আর কোনো না কোনোভাবে একটু হলেও, এক ফোঁটা হলেও রক্ত এই মেশিনের উপরে পড়তো। তো ওয়ার্কশপের কর্মীরা এই মেশিনের নাম দিয়েছিল রক্তচোষা মেশিন, কারণ কোনো না কোনোভাবে রক্ত এই মেশিনে গা লাগবেই। এইভাবে চলছিল সব কিছু। আস্তে আস্তে অবস্থাটা এরকম হয়ে দাঁড়ায় যে এই মেশিনটা ব্যবহার করতে অপারগতা প্রকাশ করতে শুরু করে অপারেটররা। এখন তার কাছে আর বিনিময়ে অন্য কোনো মেশিন ছিল না যে কাজ এই মেশিন করত। অপারেটর যেহেতু অপারেট করতে চাচ্ছে না, তখন তার সেই প্রোডাকশনটা হবে না, সেই জিনিসটা বা সেই আইটেমটার আর প্রোডাকশন হবে না, যেটার জন্য এই মেশিনটার কাজ বা যেটার জন্য এই মেশিনটা এখানে রাখা। বিভিন্ন অপারেটরের বিভিন্ন রকমের অভিযোগ, কিন্তু সব ঘুরে ফিরে এক জায়গাতেই, এই মেশিনে রক্ত খায়। মালিকের কাছে কেমন যেন উদ্ভট লাগলো। একদিন রাতের বেলা একদম মেজাজ খারাপ করে তিনি এলেন ওয়ার্কশপে শাটার খুললেন। তিনি শাটার খুলে ভিতরে প্রবেশ করলেন, কারণ তিনি নিজে ওয়ার্কশপ চালাচ্ছেন, তিনি তো এই কাজ সম্পর্কে জানেন। তখন তিনি মেশিনটা চালু করতে যান। যখন তিনি মেশিনটা চালু করতে যান, তা কেন জানি মনে হলো যে মেশিন যেদিকে, সেদিক থেকে কে জানে তার দিকে তাকিয়ে আছে। লিভার চাপ দিয়ে ওই সুইচ চালু করতে হতো, সম্ভবত মেইন সুইচ সেটা। ওই লিভার চাপ দেওয়ার আগে যখন তার মনে হলো যে পেছন থেকে কেউ তাকে দেখছে, তিনি পেছনে ঘুরে তাকালেন। পেছনে কেউ নেই, কিন্তু একটা শিহরণ লাগছে। শির দ্বারা একেবারে কোমর থেকে শির দ্বারা অবধি একটা শিহরণ, কেউ তাকিয়ে আছে। এখন লিভার চেপে যখন বিদ্যুতের লাইন দেওয়া হলো এবং সমস্ত কিছু করার পরে যখন মেশিনটাকে চালু করা হলো, তিনি মেশিনটা নিয়ে বসলেন এবং সেই কাজ করতে লাগলেন যে কাজের জন্য এই মেশিনটা তৈরি। ওই কাজগুলো করার এক পর্যায়ে তিনি তাচ্ছিল্য করে মনে মনে বলছিলেন, সমস্ত ব্যাটা মিথ্যা, এই মেশিন বলে রক্ত চুষে, মিথ্যা কথা। এই কথা তিনি বলতে বলতে না বলতেই আচমকা একটা দুর্ঘটনা ঘটল। মালিকের ভাষ্যমতে যে তিনি কোনো কারণ ছাড়াই নিজের আঙ্গুল নিজে ওই মেশিনের একটা কর্নারে দিয়ে দিয়েছেন, যাতে করে তার আঙ্গুলটা কেটে যায়। থেতলে যাওয়ার মতো অবস্থা নয়, কারণ ওইখানে যে অংশটা তখন ওইটা রোটেটিং কন্ডিশনে রয়েছে, দ্রুত বেগে ঘুরছে, যদি একটু টাচ লাগে কেটে যাবেই। আর যদি ভালো মতো কেটে যায় তাহলে তো টুকরো টুকরো হয়ে যাবে জায়গাটা। তিনি নিজেই একটা কাজ করতে যেয়ে সেই কাজ না করে নাকি তিনি নিজেই তার ডান হাত সেদিকে বাড়িয়ে দিয়েছিলেন। এটা হচ্ছে মালিকের ভাষ্য। মালিক এই ব্যাপারটা বুঝেছেন অনেক পরে, কারণ ততক্ষণে তো তার আঙ্গুল কেটে গেছে। তিনি উঠে গেলেন, তিনি বাইরে বেরিয়ে এলেন, লোকের সাহায্য নিলেন, তার রক্ত বন্ধ করা হলো, সব কিছু করা হলো।
এই ঘটনা কিন্তু তার মাথার ভেতরে নেই যে কিভাবে এই মেশিন চালু হয়ে তার রক্তটা খেয়েছে। মানে এই ব্যাপারটা তার মাথার ভেতরে কিন্তু এখন আর নেই। এখন পরদিন তো ওয়ার্কশপ যখন চালু হয়, কর্মীদের কানে চলে যায় কিন্তু কথা যে এইবার মেশিন মালিকের রক্ত খাইছে। কথাটা কিন্তু চলে যায় এবং সেই সেই সূত্র মতোই কিন্তু এই মালিক পরে জানতে পারেন এবং যখন জানতে পারেন যে এই মেশিনই সমস্যা করে, তিনি তো জানতেন এই মেশিন সমস্যা করে। মানে যখন তিনি জানতে পারেন যে লোকজন তাকে এটা বলার জন্য এসছে যে এই মেশিনই সমস্যা করে আর এই মেশিনে এত হাত কেটেছে, ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ে রাতের কথা যে সে কোনো কারণ ছাড়াই ওই অংশের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, হাত ঢুকিয়ে দিয়েছে সে তার। আরও যদি একটু জোর করে সে হাত রাখতো তাহলে তো তার আঙ্গুলগুলো একদম কেটে আলাদা হয়ে যেত। এটা তখন তার মনে পড়ল। সে আবারও এলো, একটু ঠিক বোধ করার পরে সে আবারও এলো ওয়ার্কশপে, কারণ তখন সে সবাইকে বলে রেখেছে এই মেশিন ধরার দরকার নাই। সে যখন ওয়ার্কশপে এলো কয়েকদিন পরে, ওয়ার্কশপের কর্মীরা এবার এবার এমন এক কথা বললো যে কথা শোনার পরে যে কোনো সাধারণ মানুষের পায়ের নিচে জমে সরে যাবে। এই মেশিন নাকি এখন চালু হয় নিজে নিজে। কিভাবে? কারণ মালিক অসুস্থ হওয়ার কারণে, আঘাত পাওয়ার কারণে মালিক তো আসতে পারছেন না। এখন এইখানে এই পুরো ওয়ার্কশপকে দেখে রাখার জন্য 2 জন ছেলে এই ওয়ার্কশপের ভেতরেই থাকতো। তাদের থাকার জায়গা ছিল হচ্ছে যেইখানে মালিকের বসে অন্যান্য ক্লায়েন্টের সাথে কথা বলার যে স্পেসটা রয়েছে সেই স্পেসের উপরে ছাদে পকেটের মতো জায়গা রয়েছে, সেইখানে সে 2টা ছেলে থাকতো। এবং ওরা দেখতে পায় রাতের বেলা একটা লাইট জ্বলছে যেটা একেবারে মাঝখানে, সমস্ত সুইচ বন্ধ, সমস্ত লিভার উপরে উঠানো, কারণ লিভার নিচে নামাতে গেলে আপনাকে জোর লাগাতে হবে এবং শব্দ হবে। আপনাকে ইলেকট্রিসিটির লাইন বন্ধ করে দিতে হবে যখন এরকম কন্ডিশনে থাকবেন। তো সেই লিভার চাইপে কেউ ওই মেশিন চালু করেছে রাতের বেলা। এই খবরটা মালিককে দিয়ে দেয় তারা। তারা কিন্তু অন্য কোনো কিছু উইটনেস করেনি, কারণ তারা কিন্তু ভয় ছিল মারাত্মক। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে তারা কোনো কিছু দেখতে পেয়েছে কিনা, তারা কিন্তু সেই কথা বলেনি। তারা বলেছে যে তারা ভয় পেয়েছে কারণ ওই লিভার নামিয়ে দেওয়া হয়েছে, যার কারণেই তো বিদ্যুৎ চলে এসছে। এখন মালিক এই মেশিনটা রাখতে যাচ্ছেন না, কারণ সেই দিনের পরে তার কেমন জানি মনে হচ্ছে যে এই মেশিনটা অপয়া, এই মেশিনটা কোনো না কোনো কারণে এইখানে ক্ষতির স্বীকার করছে সবাইকে। আর সে সুযোগ পেলেই তো রক্ত খেয়ে নিচ্ছে, রক্ত চোষা মেশিন। তখন মালিক ডিসাইড করলেন যে তিনি এটা সরিয়ে ফেলবেন। এখন যেই দিন তিনি ডিসাইড করলেন যে তিনি এটা সরিয়ে ফেলবেন, তিনি এটা আর রাখবেন না, তিনি বাইরের লোকজনের সাথে কথা বলতে শুরু করলেন যে এটা অন্য কোনো ফ্যাক্টরিতে বা অন্য কোনো ওয়ার্কশপে পাঠানো যায় কিনা। কিন্তু যে লোকের সাথে তিনি সলা পরামর্শ করতে গিয়েছিলেন সেই লোক ছিলেন একজন সৎ ব্যক্তি। তিনি বললেন যে তুমি যদি এই মেশিনটা আরেকজন ব্যক্তির কাছে দাও, তোমার মতোই একজন মালিক যে ছোট থেকে বড় হতে চায়, তো সে যখন এই বিপদগুলোর মধ্যে পড়বে তখন তার জন্য তো সেই বিপদগুলো যেমন মুখোমুখি হওয়া কঠিন, ঠিক তেমনি আল্লাহ তো জানেন যে তুমি জানতে সব কিছু, তো লুকিয়ে যাওয়ার ভাবও তো আপনার ঘাড়ের উপরে যে পড়বে। তখন সব মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে আরও কিছুদিন পরে এই মেশিন এই মালিকই নিজে ভেঙে চুরে কোনো কিছু করে বিক্রি করে ফেলবে। তো এই যে সময়টা আরও কিছুদিন পরের, এই সময়ের ভিতরে একটা ঘটনা ঘটে। মালিকের ছেলে আসে, ছোট বাচ্চা, এবং এই যে ওয়ার্কশপে যে কজন কাজ করে সে কজন খেলার ছলে কখন জানি বাচ্চাটা ঠিক ওই মেশিনের কাছে পৌঁছে যায়। ওই মেশিনটা যেন জীবন্ত হয়ে ওঠে। ওই মেশিনটার যদি জিভ থেকে থাকে তাহলে সেই জিভ হয়তো লকলক করছিল এইরকম ছোট বাচ্চার ফ্রেশ রক্ত খাওয়ার জন্য অথবা রক্ত চোষার জন্য, কারণ সে প্রায় সবারই রক্ত চুষে খেয়েছে। হয়তো সে সেই জন্য তৈরি হতে চাচ্ছিল, হয়তো সে চাচ্ছিল কোনো কিছু করতে, কিন্তু একজন কর্মচারী এসে সেই শিশুকে সরিয়ে নেয় সেখান থেকে। সেই দিন প্রায় বিকেলের দিকে
যে ছেলেটা ওই শিশুকে ওই মেশিনের কাছ থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল, সেই ছেলেটার চিৎকারের শব্দ আসে। তাকে যখন উদ্ধার করা হয়, তার হাত ঠিক সেই জায়গায় ছিল, ঠিক যেই জায়গাতে মালিকের হাতের আঙুল কেটে গিয়েছিল। কিন্তু এবার তার হাত ওই জায়গায় এমনভাবে ঢুকে গিয়েছিল যে তার আঙ্গুলগুলো সম্ভবত থেতলে কেটে ছিঁড়ে একাকার হয়ে গেছে। যখন সবাই মিলে অনেক কষ্ট করে যখন অজস্র ব্যথায় কাতর সে ছেলেটার চিৎকার সব কিছু সহ্য করতে করতে যখন সেই হাত বের করে নিয়ে আসে, হাতের আঙ্গুলগুলো তো থেতলে গেছে, কয়েক জায়গায় কেটে গিয়েছে, কিন্তু কোনো আঙ্গুল কেটে বাদ পড়েনি। কিন্তু ওই জায়গায় যেমন রক্ত লেগেছে, ঠিক তেমনি ছেলের হাত বাকি অংশটুকু থেকে ছুটে যাবার পরে যতক্ষণ পর্যন্ত নিজেদের কাছে সেই হাত সে পৌঁছে না নিয়েছে, মানে নিজের কাছ পর্যন্ত সে হাতকে যতক্ষণ পর্যন্ত না নিয়েছে, ততক্ষণ পর্যন্ত মেশিনের উপরে ফোঁটা 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 করে রক্ত পড়ে গিয়েছে। ওই মেশিন রক্তাক্ত হয়ে গেছে আবার। এবং আশপাশের 2-1 ওয়ার্কার অর্থাৎ শ্রমিক বারবার বলছিল যে, মালিক আপনাকে বলেছিলাম এই মেশিন ভালো না, এই মেশিন রক্ত চুষে, এই মেশিনের সমস্যা আছে। তখন মালিক ডিসাইড করেন যে তিনি আর এটা রাখবেন না, তিনি এইবার এটাকে ভাঙাড়িতে বিক্রি করে ফেলবেন। এবং ভাঙাড়িতে নিয়ে যাওয়া হয়। ভাঙাড়ির কাছ থেকে সেই সমস্ত যত ডিলিং রয়েছে সমস্ত কিছু করা হয় এবং ভাঙাড়ির লোক এসে ওই মেশিনকে আজকে নিয়ে যাচ্ছে। এখন মেশিন নিয়ে যাওয়ার পরে মালিক মনে করলেন যে তিনি একটু এবার হয়তো বিপদ আপদ থেকে রক্ষা পাবেন। আসলে কিন্তু যখন মেশিন চলে গিয়েছে তখন কিন্তু আর কোনো সমস্যা হয়নি, কিন্তু মালিকের মনের ভেতর প্রশ্ন হলো যে এই মেশিন রক্ত চুষে কেন, ঘটনা কি? তখন এই মেশিন যাদের কাছ থেকে কিনেছিলেন তাদের সাথে তিনি যোগাযোগ করেন, তারা সেখান থেকে কোনো সদুত্তর দেননি। কিন্তু কেন দেননি? কারণ কোনো কিছু যখন হুট করে অন্যভাবে আচরণ করে, এর পেছনে কোনো না কোনো ঐতিহাসিক ব্যাপার তো থাকেই। আর ঐতিহাসিক ব্যাপার তো এই ক্ষেত্রে থাকবে না, অতীতের কোনো অংশই তো থাকবে, তাই না? ওই অতীত রয়েছে এই মেশিনের। পরবর্তীতে যে সেই মালিক জানতে পারলেন যে এই মেশিন রক্তচোষা হয়ে উঠল কিভাবে। কারণ এই মেশিনের উপরে একটা মার্ডার করা হয়েছিল। এই মেশিন কোন এক ওয়ার্কশপে ছিল, যে ওয়ার্কশপের কর্মীরা নিজেদের ভেতরে গ্রুপিং করে নিজেরা বিভিন্ন সময় ঝগড়াঝাটি করতো প্রচণ্ড রকমের। এক গ্রুপের লোক আরেক গ্রুপকে সবসময় ছোট করতো এবং মালিক পক্ষের কাছে বিচার দিয়ে বিভিন্নভাবে হেস্তনস্ত করার চেষ্টা করত। এই গ্রুপগুলোর ভেতরে প্রচণ্ড রকমের সমস্যা তৈরি হচ্ছিল। একদিন মারামারি শুরু হয় এই 2 গ্রুপের 2জন ব্যক্তির ভেতরে। একজন এমনভাবে তাকে যেতে ধরার পরই মেশিনটা চালু করে দেয়। মেশিনটা চালু হয়ে যায় এবং যে ব্যক্তিকে ওই মেশিনের সাথে চেপে রাখা হয়েছিল তার কাঁধের অংশ এমনভাবে সেই মেশিনের ভেতরে ঢুকে পিষ্ট হয়ে যায় যে সেখান থেকে আর কোনো কিছু ফিরে পাওয়ার কোনো আশাই করা যাচ্ছিল না। গুরুতর আহত সেই লোকের অবস্থা অত্যন্ত খারাপ। তার ডান কাঁধ ওই মেশিনের ভেতর ঢুকে গিয়েছিল। কাঁধের জয়েন্ট বলতে কোনো কিছু নেই, সব কিছু নিমিষেই থেতলে গেছে। সেখান থেকে তাকে উদ্ধার করবে কিভাবে? কারণ তার চামড়াও তো সেখানে একেবারে চিড়ে চ্যাপ্টা হয়ে আটকে আছে। ওই লোকটা সেখানে মৃত্যু হয় এবং যখন তার লাশকে সেখান থেকে সরানো হয়, ওই চিড়ে চ্যাপ্টা অবস্থা থেকে যখন তার কাঁধ সরানো হয় ওই মেশিনের কাছ থেকে, ততক্ষণে তার গলা এবং আশপাশ ফুলে গিয়েছিল রক্তের চাপে, কারণ সে মারা গিয়েছিল আর আগেই। তো যখন লাশ সরাবে ঠিক ওই সময় ওই যে মানুষটা যে মারা গিয়েছে তার মুখ থেকে এক গাদা রক্ত বেরিয়ে এসে ওই মেশিনের উপর পড়ে। এরপর থেকে ওই মেশিন রাক্ষসে
এরপর থেকেই ওই মেশিন রক্ত চুষে। এরপর থেকেই ওই মেশিন একেবারে আলাদা, একদম ভয়ঙ্কর।